সৌদি আরবের রিয়াদে যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার কর্মকর্তারা শান্তি আলোচনা করছিলেন, তখন ইউক্রেনের কোনো কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন না। তাদের সেখানে ডাকাই হয়নি, অথচ এই আলোচনার মূলে তাদের অংশ নেওয়াটা ছিল আবশ্যিক। মজার বিষয় হচ্ছে, এমন ঘটনা নতুন নয়। যুগে যুগে মোড়লরা অন্যের ঘরের সিদ্ধান্ত নিজেরা নিয়ে ফেলেছেন এবং ভুক্তভোগীরা তা মানতে বাধ্য হয়েছে। এ নিয়ে অবশ্য ইউক্রেন ও ইউরোপ বেশ ক্ষুব্ধ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনো আলোচনার মাধ্যমে রাশিয়ার 3 বছর ধরে চালানো আগ্রাসনের অবসান সংক্রান্ত সিদ্ধান্ত তারা কখনোই মেনে নেবেন না। বৃহৎ ক্ষমতাধর রাষ্ট্রগুলো প্রায়ই কোনো অঞ্চলের জনগণের মতামত ছাড়াই নতুন সীমানা নির্ধারণ বা প্রভাব বলয় গঠনের জন্য গোপনে সমঝোতায় পৌঁছেছে। ইতিহাসে এমন নজির অসংখ্য। যদিও এ ধরনের একপাক্ষিক ক্ষমতার রাজনীতি কখনোই ভুক্তভোগীদের জন্য ভালো ফল বয়ে আনে না। ইতিহাসের তেমনই কিছু উদাহরণ জানাবো আজ। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 1884-85 সালের এক শীতে জার্মান নেতা ওটো ফন বিসমার্ক ইউরোপের পরাশক্তিগুলোকে বার্লিনে এক সম্মেলনে আমন্ত্রণ জানান। ওই সম্মেলনে চূড়ান্ত করা হয় পুরো আফ্রিকা মহাদেশকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত। সেই ঐতিহাসিক সম্মেলন পরে আফ্রিকা নিয়ে কারাকারি নামে পরিচিতি পায়। তবে এই সম্মেলনে উপস্থিত ছিলেন না কোনো আফ্রিকান প্রতিনিধি। সম্মেলনের ফলাফলগুলোর মধ্যে অন্যতম ছিল বেলজিয়ামের নিয়ন্ত্রণে থাকা কঙ্গো ফ্রি স্টেটের সৃষ্টি, যেখানে ঔপনিবেশিক শাসনের নিষ্ঠুরতায় প্রাণ হারায় লাখ লাখ মানুষ। এছাড়া জার্মানিও বর্তমান নামিবিয়ায় জার্মান দক্ষিণ পশ্চিম আফ্রিকা নামে উপনিবেশ স্থাপন করে। উপনিবেশিত জনগণের বিরুদ্ধে পরবর্তীতে সেখানে 20 শতাব্দীর প্রথম গণহত্যা সংঘটিত হয়। শুধু আফ্রিকাই নয়, একই ধরনের বিভাজন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জেও ঘটেছিল। 1899 সালে জার্মানি এবং যুক্তরাষ্ট্র সম্মেলন করে সামোয়ানদের ওপর একটি চুক্তি চাপিয়ে দেয়, যার ফলে ওই দ্বীপপুঞ্জ দুটি শক্তির মধ্যে বিভক্ত হয়ে যায়। তখন সামোয়ানরা স্পষ্টভাবে আত্মশাসন বা হাওয়াই সহ প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রগুলোর এক কনফেডারেশন ভুক্ত থাকার পক্ষে মত প্রকাশ করার পরও এটি চাপিয়ে দেওয়া হয়। সামোয়ায় প্রভাব বিস্তারে পিছিয়ে পড়ার ক্ষতিপূরণ হিসেবে ব্রিটেন টোঙ্গার উপর নিরঙ্কুশ কর্তৃত্ব লাভ করে। তারপর প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মান শাসিত সামোয়া নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণে আসে এবং 1962 সাল পর্যন্ত সেই অবস্থায় ছিল। অন্যদিকে আমেরিকান সামোয়া আজও যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে রয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ ও ফরাসি প্রতিনিধিরা বসে ঠিক করে ফেলেন যুদ্ধ শেষে কিভাবে তারা অটোমান সাম্রাজ্যকে নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। শত্রুপক্ষ হওয়ায় এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি খোদ অটোমানদের। একই সঙ্গে ইংল্যান্ডের মার্ক সাইক্স এবং ফ্রান্সের ফ্রাঁসোয়া জর্জ পিকো তাদের নিজ নিজ দেশের স্বার্থ অনুযায়ী নির্ধারণ করেন মধ্যপ্রাচ্যের নতুন সীমানা। হুসেইন ম্যাকমোহনের পত্র বিনিময় হিসেবে পরিচিত প্রতিশ্রুতিমূলক চিঠিগুলোর বিপরীত ছিল এই সাইক্স পিকো চুক্তি। চিঠিগুলোতে তুর্কি শাসন থেকে আরবদের স্বাধীনতার পক্ষে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছিল ব্রিটেন। সাইক্স পিকো চুক্তিটি বেলফোর ঘোষণার প্রতিশ্রুতিরও পরিপন্থী ছিল, কারণ বেলফোর ঘোষণায় ব্রিটেন ও ওসমানিয়া ফিলিস্তিনে একটি নতুন ইহুদি রাষ্ট্র গঠনের পক্ষে জায়োনিস্টের সমর্থন দিয়েছিল। সেই চুক্তি সূত্রপাত ঘটায় মধ্যপ্রাচ্যে কয়েক দশকের সংঘাত ও ঔপনিবেশিক শাসনের, যার প্রভাব আজও স্পষ্ট। 1938 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত হয় মিউনিখ চুক্তি। ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন এবং ফরাসি প্রধানমন্ত্রী এদুয়ার্ড দালাদিয়ের সঙ্গে এক বৈঠকে ইতালির ফ্যাসিস্ট স্বৈরশাসক বেনিতো মুসোলিনি ও জার্মানির অ্যাডলফ হিটলার একমত হন। হিটলারের নাৎসি বাহিনী একটি বিদ্রোহ উস্কে দেওয়ার পরে এবং সুডেটেনল্যান্ড নামে পরিচিত চেকোস্লোভাকিয়ার জার্মানভাষী অঞ্চলগুলোতে আক্রমণ শুরুর পর ইউরোপ জুড়ে যুদ্ধের বিস্তার রোধের চেষ্টা করেছিলেন নেতারা। তারা জার্মান সংখ্যালঘুদের সুরক্ষার অজুহাতে এটি করেন। সেই বৈঠকেও আমন্ত্রণ জানানো হয়নি কোনো চেকোস্লোভাকিয়ানকে। এখনও অনেকে ওই বৈঠককে মিউনিখ বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেন। যুদ্ধ বন্ধ করার মিথ্যা আশ্বাসের একটি বড় উদাহরণ ছিল সেটি, কারণ চুক্তিটি করাই হয়েছিল যুদ্ধরত শক্তিদের তুষ্ট করার জন্য।
1938 সালে জার্মানিতে নাৎসি বাহিনীর নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা ইহুদি শরণার্থীদের বিষয়ে করণীয় নির্ধারণে ফ্রান্সের এভিয়ান লে বাস শহরে 32টি দেশ একটি সম্মেলনে মিলিত হয়। সম্মেলন শুরুর আগে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র একমত হয় যে তারা পরস্পরের উপর চাপ প্রয়োগ করবে না, যাতে উভয় দেশ তাদের নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত ইহুদিদের গ্রহণ করতে বাধ্য না হয়, হোক তা যুক্তরাষ্ট্রে বা ব্রিটিশ অধিকৃত ফিলিস্তিনে। ওই সম্মেলনে ভবিষ্যৎ ইসরায়েলি নেতা গোল্ডা মেয়ার পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকলেও তিনি সহ কোনো ইহুদি প্রতিনিধিকে আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হয়নি। সদস্য রাষ্ট্রগুলোর বেশিরভাগই ইহুদি শরণার্থীদের গ্রহণ করার বিষয়ে একমত হতে ব্যর্থ হয়। ব্যতিক্রম ছিল কেবল ডোমিনিকান প্রজাতন্ত্র। ফলে জার্মানিতে থাকা অধিকাংশ ইহুদি নাৎসি বাহিনীর গণহত্যার শিকার হওয়ার আগে দেশ ছাড়তে পারেননি। হিটলার যখন পূর্ব ইউরোপ আক্রমণের পরিকল্পনা করছিলেন, তখন তার প্রধান বাধা ছিল সোভিয়েত ইউনিয়ন। এই সমস্যার সমাধান হিসেবে তিনি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি কূটকৌশলপূর্ণ আগ্রাসন বিরোধী চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী ভায়াচেস্লাভ মলোটভ এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফন রিবেনট্রপের নামে পরিচিত। এটির মাধ্যমে হিটলার নিশ্চয়তা পেয়েছিলেন যে তিনি পোল্যান্ড আক্রমণ করলে সোভিয়েত ইউনিয়ন কোনো প্রতিক্রিয়া দেখাবে না। পাশাপাশি এই চুক্তির মাধ্যমে ইউরোপকে নাৎসি ও সোভিয়েত প্রভাব বলয়ে বিভক্ত করা হয়। এর ফলে সোভিয়েতরা রোমানিয়া ও বাল্টিক দেশগুলোতে তাদের আধিপত্য বিস্তার করতে পারে, ফিনল্যান্ডে হামলা চালায় এবং পোল্যান্ডের একটি অংশ দখল করে নেয়। এই গোপন কূটনীতির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছোট দেশগুলোকে বড় শক্তিগুলোর মধ্যে ভাগ করে নেওয়া হয়। অনেকেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার বর্তমান আলোচনাকে সেই ঘটনারই পুনরাবৃত্তির আশঙ্কা করছেন। জার্মানির নাৎসি বাহিনীর পরাজয় যখন আসন্ন, তখন 1945 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্টালিন এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট পরবর্তীতে ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণে একত্রিত হন। এই বৈঠক ইতিহাসে ইয়াল্টা সম্মেলন নামে পরিচিত হয়ে আছে। পটসডাম সম্মেলনের কয়েক মাস পর এই ইয়াল্টা সম্মেলন ইউরোপের রাজনৈতিক কাঠামো গড়তে সহায়তা করেছিল। অবশ্য এটি পরবর্তীতে চলমান স্নায়ুযুদ্ধের কারণে ইউরোপে বিভেদ তৈরি করেছিল। ইয়াল্টা সম্মেলনে বিগ থ্রি নেতারা জার্মানিকে বিভক্ত করার সিদ্ধান্ত নেন এবং পাশাপাশি স্টালিনকে পূর্ব ইউরোপে একটি প্রভাব বিস্তার করার ক্ষেত্রও দেওয়া হয়। এর ফলে পূর্ব ইউরোপে একাধিক রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত বাফার রাষ্ট্র তৈরি হয়। অনেকের মতে আজকের দিনে পুতিন পূর্ব ও দক্ষিণ পূর্ব ইউরোপে এই নীতি পুনরায় বাস্তবায়ন করতে চাইছেন।